আসসালামু আলাইকুম। সম্মানিত খামারি ভাই বোনেরা, সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমার অ্যানিমাল হেলথ চ্যানেলে আজকে সর্বপ্রথম এবং ফার্স্ট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। আজকে সর্বপ্রথম যে প্রোডাক্টটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেই প্রোডাক্টটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। আপনারা জানেন যে আমাদের খামারি পর্যায়ে বর্তমানে যে ধরনের প্রবলেম সবচেয়ে বেশি ফেস করে থাকি তা হচ্ছে গরু হিটে আসা এবং হিট কনসেপ্ট করা। এই বিষয়টা নিয়ে অনেক খামারি ডিপ্রেশনের মধ্যে থাকে। গরু হিটে আসলেও দেখা যায় যে হিট বোঝা যায় না, সাইলেন্ট হিট, উত্তেজনা কম, বা বীজ একাধিকবার দেওয়ার পরেও বীজটা কনসেপ্ট করে না। আসলে এই কনসেপ্ট না করার পিছনে কারণ এবং সাইলেন্ট হিট কেন হয়, এই বিষয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এর মধ্যে আরও অনেক খামারি আরও বড় বড় ধরনের প্রবলেম ফেস করে যে গরু হিটে আসার সময় হয়ে গেছে কিন্তু গরু হিটে আসতেছে না। এই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরবর্তীতে কোনো প্রোডাক্ট সম্পর্কে বা কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। আচ্ছা, প্রথমে যে বিষয়টা আলোচনা করব তা হচ্ছে গরু হিটে আসার যে মাধ্যম, কীভাবে একটা অ্যানিমাল হিটে আসে। একটা অ্যানিমাল হিটে আসার পিছনে কয়েকটা হরমোন খুব বেশি কার্যকারী প্রদর্শন করে। তা হচ্ছে যেমন সর্বপ্রথম মাথার পিছনে, মানে আপনার ব্রেনের পিছনে যে হাইপোথ্যালামাস নামের একটা গ্রন্থি থাকে, অ্যানাল গ্রন্থি। এই হাইপোথ্যালামাস থেকে সর্বপ্রথম জিএনআরএইচ হরমোন, মানে গোনাডোট্রফিন রিলিজিং হরমোন সিক্রেশন হয়। এখান থেকে গোনাডোট্রফিন রিলিজিং হরমোন যখন সিক্রেশন হয় তখন পিটুইটারি গ্ল্যান্ডকে এটা স্টিমুলেট করে। এখান থেকে আরও দুই ধরনের হরমোন উৎপাদন হয়। দুই ধরনের হরমোন যেমন হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এফএসএইচ এবং লুটিনাইজিং হরমোন এলএইচ। এই ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন, এই দুইটা হরমোনেই প্রকৃতপক্ষে হিটে আসা এবং বীজ কনসেপ্ট করা শতভাগ নিয়ন্ত্রণ করে। ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এই ক্ষেত্রে যদি আমরা একটু বলি তাহলে দেখা যায় যে একটা ফলিকুলার স্টিমুলেটিং হরমোন সর্বপ্রথম যখন সিক্রেশন হয় তখন এটা একটা ওভারি থেকে একটা পরিপক্ক ডিম্বাণু সিক্রেশন নিশ্চিত করে। এবং এখান থেকে আরও একটা হরমোনের সিক্রেশন হয়, সেই হরমোনটার নাম হচ্ছে এস্ট্রোজেন হরমোন। এস্ট্রোজেন হরমোন যখন ব্লাডে অ্যাভেলেবেল থাকে তখন কিন্তু ওই অ্যানিমালটা হিটে আসে। অপরদিকে লুটিনাইজিং হরমোনের কাজ হচ্ছে যখন হিটে গরু চলে আসলো তখন 10 থেকে 12 ঘন্টা পর আপনারা ইনসেমিন দিলেন এআই কর্মী দ্বারা। যখন ইনসেমিন পুশ করা হয়ে গেল, মানে সিমেন দেওয়া হলো, তখন এখানে যে কাজটা করে একটা পরিপক্ক ডিম্বাণু ওভারিয়াতে, মানে ডোমিনেন্ট থেকে একটা পরিপক্ক ডিম্বাণু সিক্রেশন হয়, সিক্রেশন হওয়া নিশ্চিত করে। এবং দ্বিতীয়ত আপনার কর্পাস লুটিয়াম, যেটা ডিম্বাণু মানে খোলস ভেঙে বাচ্চা বের করতে সহায়তা করে। কর্পাস লুটিয়াম শব্দের অর্থ হচ্ছে ডিমের খোলসটা ভেঙে বাচ্চা বের করা। এবং যখন ডিমের খোলসটা ভেঙে বাচ্চা বের হলো তখন এখান থেকে আরও একটা নতুন হরমোনের উৎপাদন হয় বা সিক্রেশন হয়, তা হচ্ছে প্রোজেস্টেরন হরমোন। আর এই প্রোজেস্টেরন হরমোন যদি কোনো অ্যানিমালে বা কোনো মহিলার ব্লাডও যদি অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু হিট কনসেপ্ট করা কোনোভাবেই পসিবল না। এরপরে তৃতীয়ত যে কাজটা করে, প্রোজেস্টেরন হরমোন সিক্রেশন হওয়ার পরে এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিনকে নিয়ন্ত্রণ করে এবং আলফা টু সিনথেসিসে বাধাগ্রস্ত করে। আলফা টু হচ্ছে, এখানে বলতে গেলে আলফা টু বলতে আমরা বুঝি পিরিয়ড, মানে মিন্সের যে মাসিক সাইকেলিংটা, যেমন একটা গরু 18 থেকে 20 দিন বা 21 দিন পর পর যে হিটে আসে, এই হিটটাকে নিয়ন্ত্রণ করে। এবং যখন হিটটাকে নিয়ন্ত্রণ করা হয় তখন কিন্তু বীজটা সম্পূর্ণভাবে কনসেপ্ট করে। এই প্রোজেস্টেরন হরমোনের কাজ হচ্ছে হিটকে আলফা টু, মানে পিরিয়ডকে নিয়ন্ত্রণ করা। যখন পিরিয়ডটা নিয়ন্ত্রণ হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই বীজ কনসেপ্ট করবে এবং পরবর্তী সাইক্লিং সিস্টেমে আপনার গরু হিটে আসবে না। আর যদি কনসেপ্ট না করে ঠিক আবার ওই সাইক্লিং সিস্টেম আবার চলতে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এফএসএইচ এবং এলএইচ, এই দুইটা হরমোন ব্লাডে অ্যাভেলেবেল কোন উপাদান আপনারা যদি ব্যবহার করেন ব্লাডে অ্যাভেলেবেল থাকবে? তো আজকে নিয়ে আসছে অক্সফোর্ড অ্যাগ্রোভেটের খুবই চমৎকার একটা প্রোডাক্ট, ওটিসি একটা ডাক, আপনারা সবাই জানেন হয়তো, এনওক্সডি। এনওক্সডিতে যে উপাদান আছে তা হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি3, ভিটামিন ই এবং ভিটামিন সি। ভিটামিন ই এবং ভিটামিন সি এই দুইটা উপাদান হচ্ছে এফএসএইচ এবং এলএইচ, এই দুইটা হরমোনকে ব্লাডে অ্যাভেলেবেল রাখে। যখন এই দুইটা উপাদান ব্লাডে অ্যাভেলেবেল রাখবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার
প্রতিনিয়ত হিটে আসবে বা হিট কনসেপ্ট ইনক্রিজ করবে বা আপনার এই দুইটা হরমোন ব্লাডে অ্যাভেলেবেল রাখবে। তো এখানে আরও যে প্রবলেম ফেস করা হয়ে থাকে তা হচ্ছে ধরেন পেটের ভিতরে বাচ্চা হয়ে গেছে 2 মাস 3 মাস পরে কিন্তু অনেক সময় অ্যাবর্শন হয়ে যায় বা পেটের ভিতরে আপনার বাচ্চা মৃত অবস্থায় থাকে বা মারা যায়। তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা যদি এনওএক্সডি ব্যবহার করেন খুব চমৎকার রেজাল্ট পাবেন। আমি সাজেস্ট করবো এনওএক্সডি। আপনার এনওএক্সডির যে ডোজ আছে তা হচ্ছে আপনার মানে যে অ্যানিমালগুলো ছোটো মানে এমনি স্বাভাবিক অবস্থায় যে অ্যানিমালগুলো আপনারা ব্যবহার করবেন তা আপনার 1 থেকে 2টা গ্লাস 3 থেকে 5 দিন, 1 থেকে 2টা গ্লাস, আমি আবার বলতেছি 1 থেকে 2টা গ্লাস 3 থেকে 5 দিন ব্যবহার করবেন। এবং ইনক্লুডিং হিট মানে হিটে আসার জন্য যে অ্যানিমাল হিটে আসে না ওই অ্যানিমালকে যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে 2 থেকে 4টে গ্লাস 16 দিন একটানা মানে পরপর 16 দিন 2 থেকে 4টি গ্লাস আপনারা ব্যবহার করবেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 16 দিন ব্যবহার করলে 18 থেকে 21 দিনের মধ্যেই ওই অ্যানিমালটা হিটে আসার সম্ভাবনা খুবই বেশি। এবং অ্যানোরেক্সিয়া যে একটা রোগ আছে এই রোগের ক্ষেত্রে যদি আপনি ব্যবহার করেন 1 থেকে 2টা গ্লাস 3 দিন পর পর সপ্তাহে 3 দিন পর পর 4 দিন যদি আপনারা ব্যবহার করেন মানে এক সপ্তাহ পর পর 3 দিন করে আপনার ব্যবহার করতে হবে অ্যানোরেক্সিয়া রোগের জন্য। এবং ইনক্রিজিং মিল্ক প্রোডাকশন যদি দুধের উৎপাদন বৃদ্ধির জন্য আপনারা ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে 2টা গ্লাস এভরিডে সকাল একটা বিকাল একটা আপনারা ব্যবহার করলে খুব চমৎকার রেজাল্ট পাবেন। আপনারা দেখেন এই প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করছি এনওএক্সডির আরও কিছু কার্যকারিতা হচ্ছে তা হচ্ছে ভিটামিন এর ঘাটতি পূরণ করবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় ঠোঁটে মুখে হালকা হালকা ছোট ছোট ঘা হয়ে থাকে। আপনারা জানেন ভিটামিন এর অভাবে রাতকানা রোগ এবং ঠোঁটে মুখে ঘা হয়। আর হচ্ছে ভিটামিন সি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, ঘা শুকাতে সহায়তা করে এবং আপনার কি বলে ব্লাড সার্কুলেশন ইনক্রিজ করতে সহায়তা করে, ব্লাড পরিষ্কার রাখে। বিভিন্ন ধরনের রেজাল্ট আপনারা পাবেন এই এনওএক্সডি যদি আপনারা ব্যবহার করেন। এটার মার্কেট প্রাইস খুবই সীমিত, আপনারা চাইলে খুব অল্প রেটের মধ্যে ব্যবহার করতে পারেন। বিশেষ করে বড় বড় খামার পর্যায়ে যারা আছেন তাদের তো এই ধরনের প্রোডাক্ট খুবই কার্যকরী। আরেকটা বিষয় হচ্ছে এই হিটে আসার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ করা খুবই প্রয়োজন। যদি কোনো অ্যানিমাল পরজীবীতে আক্রান্ত থাকে যেমন কৃমি, গোল কৃমি, পিতা কৃমি, কলিজা কৃমি, সবচেয়ে আত্মঘাতী মানে সবচেয়ে কঠিন এবং ক্ষতিকর কৃমি হচ্ছে কলিজা কৃমি, লিভার ফ্লুক্স। এই লিভার ফ্লুক্সে যদি কোনো অ্যানিমাল আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু হিটে আসার সম্ভাবনা খুবই কম থাকে। কেননা একটা পরজীবী কিন্তু অ্যানিমালের পুষ্টি শোষণ করে বেঁচে থাকে। আর পরজীবী বলতে আমরা বুঝি অপরের দেহে বসবাস করে এমন সকল জীবকেই পরজীবী বলা হয়, যেমন উকুন, আঠালি, ডাস, সকল ধরনের কৃমি এগুলো সবই হচ্ছে পরজীবী। আপনার ইন্টারনাল প্যারাসাইট মানে যেই কৃমিগুলো ভিতরে বসবাস করে, যেগুলো ভিতরে বসবাস করে তাদেরকে বলা হয় ইন্টারনাল প্যারাসাইট এবং এক্সটার্নাল প্যারাসাইট। এক্সটার্নাল প্যারাসাইট হচ্ছে যেগুলো অ্যানিমালের উপরে বসবাস করে। ইন্টারনাল প্যারাসাইট হচ্ছে কৃমি এবং এক্সটার্নাল প্যারাসাইট হচ্ছে উকুন, আঠালি। আর সেই ধরনের প্রবলেম থেকে সমাধান পাওয়ার জন্য আমি আরও একটা প্রোডাক্ট সাজেশন করবো, সেটা হচ্ছে আইভি ক্লোর ইনজেকশন, যা ব্রড স্পেকট্রাম কীটনাশক হিসাবে সুপরিচিত। আইভারমেকটিন এবং ক্লোরোসুলন। আইভারমেকটিন আছে এই ইনজেকশনের মধ্যে 10 মিলিগ্রাম এবং ক্লোরোসুলন আছে 100 মিলিগ্রাম। এটা অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী উভয় ক্ষেত্রেই কার্যকারিতা সমান সমান প্রদর্শন করে। আপনার একটা বিষয় হচ্ছে কৃমি কিন্তু আমি ব্যবহার করলাম আর সেক্ষেত্রে কিন্তু কৃমি মারা যাবে না কখনোই। কৃমি কিন্তু খুব দ্রুত আমি আজকে ওষুধ খাওয়াইছি কালকে কৃমি মারা যাবে এরকম কিন্তু কিছু না। কৃমি কিন্তু কখনো মারা যায় না। কৃমি দুর্বল হয়ে শক্তিহীন হয়ে এনার্জি লেস হয়ে বডি থেকে বের হয়ে যায়। এই জন্য অবশ্যই যদি আজকে কৃমিনাশক ব্যবহার করেন অবশ্যই 10 থেকে 12 দিন পর বুস্টার ডোজ বাধ্যতামূলক। আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদের বোঝাই কৃমি কীভাবে মারা যায়। যেমন আইভারমেকটিন হচ্ছে কৃমির এনার্জি মেটাবলিজম সিস্টেমে বাধা দেয় এবং কৃমিকে পুষ্টিহীনতায় ভুগিয়ে মেরে ফেলে। এবং ক্লোরোসুলন হচ্ছে কৃমির নিউরোমাস্কুলার সিস্টেমে বাধা দেয় এবং কৃমিকে প্যারালাইসিস করে আস্তে ধীরে মেরে ফেলে। এখন হচ্ছে যেহেতু এটা কম্বাইন্ড একটা ড্রাগ সেহেতু এটা দুই দিকে কৃমিকে মারে। এবং আরেকটা বিষয় হচ্ছে যদি এই ইনজেকশনটা আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যাবে যে যেহেতু পরজীবীগুলা ওই অ্যানিমালের রক্ত এবং পুষ্টি শোষণ করে বেঁচে থাকে, সেক্ষেত্রে আপনি যদি এটা ব্যবহার করেন ব্লাডের মধ্যে একটা টক্সিন সৃষ্টি করবে। সেই টক্সিনের কারণে উকুন এবং আঠালি ওই বডি তার থাকতে পারবে না।
এখন আসি ডোজে। এইটার ডোজ আমি কিভাবে ব্যবহার করব। এই আইভি ক্লোর ইঞ্জেকশন যদি আপনি ব্যবহার করতে যান, অবশ্যই এটা রিকমেন্ডেড ডোজ হচ্ছে 50 কেজি বডি ওয়েটের জন্য। 50 কেজি ফুল বডি ওয়েটের জন্য, নট মাংস, পুরা বডি ওয়েট হিসাবেই ডোজ মেনটেন করা হয়। 50 কেজি বডি ওয়েটের জন্য মাত্র 1 মিলি অবশ্যই চামড়ার নিচে ব্যবহার করতে হবে। কোনোভাবেই মাংসে বা শিরা পথে ব্যবহার করা যাবে না। এটা 50 কেজি বডি ওয়েটের জন্য, আবার বলতেছি 50 কেজি বডি ওয়েটের জন্য 1 মিলি চামড়ার নিচে ব্যবহার করতে হবে। 10 থেকে 12 দিন পরে বুস্টার ডোজ এবং 3 মাস পর কৃমিনাশক ব্যবহার করতে হয়। তো আজকে এর ভিডিও এ পর্যন্তই। আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা কিছু না কিছু উপকৃত হবেন। যদি পরবর্তীতে কোনো প্রোডাক্ট সম্পর্কে জানার ইচ্ছা বা আগ্রহ থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশন চালু আছে, কমেন্টস করে জানাবেন। চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ওই প্রোডাক্ট নিয়ে আলোচনা করার জন্য। আর আমি যদি আমার পরিচয় দিই, আমি আছি অফসোনিন অ্যাগ্রোভেট অ্যানিমাল হেলথ ডিভিশন মার্কেটিং অফিসার হিসেবে। তো সকল প্রোডাক্ট সম্পর্কেই কিছুটা নলেজ অবশ্যই আছে। আমি